সত্যিকার অর্থে অর্থনীতির যে অর্থ বা অর্থনীতির যে মূল উপজীব্য বিষয়, মানুষের যে জীবনমানের উন্নয়ন, সেটা আসলে প্রকৃতভাবে করতে পারেনি। ডোনাট ইকোনমিক্স হচ্ছে কোনো ইকুয়েশন না। সো যখনই আমি বলতেছি যে ডোনাট ইকোনমিক্স ইজ নট এনি পার্ট অফ ইকোনমিক সায়েন্স অর এনিথিং, ইটস এ পিকচার অফ এ ডোনাট। আমরা যারাই ডোনাট খাইছি দেখছি, তাদের হচ্ছে কি একটা ভিতরে রিং থাকে, একটা বাইরে রিং থাকে। পথ বাতলে দিয়েছে যে এই 7 ধরনের কাজ করলে আসলে আমাদের পৃথিবীতে ডোনাট ইকোনমিক্সের যেই মডেলটা আছে এটা প্রতিষ্ঠিত হবে, এবং এর উদ্দেশ্য হচ্ছে মেইনলি 7টা আর কি। ট্রেডিশনাল ইকোনমিক্সের প্রোটাগনিস্ট হচ্ছে মানুষ, এবং সে হচ্ছে রেশনাল হিউম্যান বিং। এই লোক হচ্ছে সেই লোক, সে হচ্ছে সেলফ ইন্টারেস্টেড, সেলফিশ, আইসোলেটেড, ক্যালকুলেটেড, কোনো রকমের টেস্ট নাই লাইফের মধ্যে। হাত দিবার পারস না, ভাতার হবার চাস, কেমন মরদ তুই হারাম জাদা, নিত্যি রাইতে কেন গতরে গতর চাস, পরাণ না রয় যদি পরাণে বাধা। শাকিল, শুনতে পাচ্ছ? মানে ওয়াও! হ্যাঁ, আমার শুনতে আমার এই পাচ্ছি ভাই। কবিতাটা একটু বলেন, আগে বুঝায়া বলেন যে আপনি কিভাবে শুরু করলেন, ব্যাপারটা আগে বুঝায়া বলেন। আমি যখন এই আজকের আলোচনার বইটি পড়তে গিয়েছি, তখন আমার একটা কবিতার কথা মনে হয়েছে। এই কবিতাটা লিখেছেন আমাদের বাংলাদেশের একজন কবি, প্রয়াত কাজী রোজি। ভদ্রমহিলার সাথে আমার পরিচয় হয়েছিল। আমি যখন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করতাম, তখন উনি এসছিলেন এবং উনার সাথে দেখা হতো কাজের সুবাদে, এবং কাজ করতে গিয়ে উনার সাথে এই কবিতার সাথে আমার পরিচয় হয় এবং উনি আমাকে বেশ কয়েকবার নিজে মুখে আবৃত্তি করে শুনিয়েছিলেন। তো এই যখন বইটা, আমরা যে আজকে আলোচনার বই, এই বইটা যখন পড়তে যাই, তখন ঠিক আ এই আমার কবিতার কথা মনে হয়েছে। আমরা আজকে যে বইটি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কেট রাওয়ার্থের ডোনাট ইকোনমিক্স। অ্যান্ড এই বইটার যে মূল থিমটা যদি আমি একদম শর্টে বলি, সেটা হচ্ছে যে আমরা আজকে যে অর্থনীতির কথা বলি, নিউ লিবারেল ইকোনমিক্সের কথা বলি, আমরা মুক্তবাজার অর্থনীতির কথা বলি, আমরা যে অর্থনীতি স্কুলে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং আমরা প্র্যাকটিস করি, এই আমাদের পঠিত, অধীত, গবেষিত যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতি কেট রাওয়ার্থের মতে বা আমরা নিজেরাও বুঝতে পারি, সত্যিকার অর্থে অর্থনীতির যে অর্থ বা অর্থনীতির যে মূল উপজীব্য বিষয়, মানুষের যে জীবনমানের উন্নয়ন, সেটা আসলে প্রকৃতভাবে করতে পারেনি। কিন্তু এটাকে আমরা আজকে বলছি যে পাবলিক পলিসির মাতৃভাষা হচ্ছে অর্থনীতি। আসলে এই যে এদের এদের এই জায়গাটাকে, অর্থনৈতিক এই বিষয়টাকে আমরা যতটা মাথার উপরে রেখেছি, ঠিক অর্থনীতি ওই জায়গায় আমাদেরকে কিন্তু সেইভাবে কোনো কিছুই দিতে পারেনি। আজকে দেখো, তুমি পৃথিবীতে হয়তো 8 বিলিয়ন মানুষ রয়েছে, এর মধ্যে 4 বিলিয়ন মানুষ হয়তোবা খেয়ে পরে মোটামুটি ভালোভাবে আছে, কিন্তু এই বাকি 4 বিলিয়ন কিন্তু আমরা যথেষ্ট ভালো রাখতে পারি নাই। কিন্তু যেই 4 বিলিয়ন আমরা আজকে ভালো রেখেছি, ঠিক তাদের কথাও যদি আমরা ভেবে দেখি, এর জন্য আমরা এই প্রকৃতিকে, এই পরিবেশকে, এই সমাজকে লণ্ডভণ্ড করেছি। আমাদের মানুষের যেই সম্পর্কগুলো ছিল, এগুলো আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক ছিল, প্রকৃতির যে প্রাকৃতিক পরিবেশ ছিল, এই সবকিছু আমরা লণ্ডভণ্ড করেছি। অর্থাৎ আজকের দিনে এসে আমরা যদি বলতে চাই যে পৃথিবীকে সবাইকে দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত দিতে পারেনি, সবার মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত দিতে পারেনি, এই অর্থনীতির ব্যবস্থা যেটি রয়েছে, সেটা প্রতিরোধ করবে তো দূরের কথা, সে নিজে কবে ধ্বংস হয়ে যাবে সেটাও সে বলতে পারে না। 2008 সালে কি হবে সে 2006 সালে বসে এটা বলতে পারে না। কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে যে অল্প কয়জন মানুষকে সম্পদের পাহাড় গড়তে দিয়েছে, আর বাকি সকলকে তোমার রিক্ত নিঃস্ব করেছে। প্রকৃতি এবং পরিবেশ আমরা যেটা প্রয়োজন, সেটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমরা এই যে অর্থনীতির তত্ত্বগুলা পড়ি, আজকে থেকে 150-200 বছর আগে তোমার তৈরি করা তত্ত্ব, এই বাসি পচা তত্ত্বগুলো আমরা আউড়ে যাই, পড়ে যাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। আমরা ধরে নেই যে জিডিপির গ্রোথ, সাপ্লাই কিংবা ডিমান্ড যে থিওরি আমরা পড়ি, এগুলো আসলে কি? এগুলোর একটা তোমার থিওরি ছিল, কিন্তু পরবর্তীতে অর্থনীতির তুমি যদি একদম বেসিক ফাউন্ডেশনাল মডার্ন নিউ লিবারেল ইকোনমির যে ফাউন্ডেশন, যে সময়টা আসলো অ্যাডাম স্মিথ এবং পরবর্তীতে যারা অর্থনীতির বিভিন্ন তত্ত্বগুলো তৈরি করেছেন, ঠিক একই সময়ে নিউটনের পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে। ওই ঠিক সে সময়ে যারা ওই সময়ের তাত্ত্বিক অর্থনীতিবিদ রয়েছেন, তারা ঠিক মানুষের দিকে নজর না দিয়ে তারা
চিন্তা করলো যে আমরা যদি নিউটনকে অনুকরণ করে সুন্দর করে ক্যালকুলাস দিয়ে স্লিম অ্যাট্রাকটিভ অর্থনৈতিক সমীকরণ তৈরি করি, এগুলো মনে হয় আমাদের সকল সমস্যার সমাধান করবে। কিন্তু এইসব তত্ত্ব তৈরি করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে? এইসব তত্ত্ব তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন কিছু অ্যাজিউম করেছি যে অ্যাসাম্পশনগুলো আসলে কিন্তু সঠিক নয়। আমরা বিভিন্ন যে অপ্রয়োজনীয় চাপিয়ে দেওয়া তত্ত্ব, এগুলো আসলে দিন শেষে আমাদের উপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে। এগুলো আমরা পড়ি, আমরা ছাড়তে পারি না, আর এই তত্ত্বগুলো আমাদের ছাড়ে না। এই প্রচলিত যে অর্থনীতি, এটা আমাদের শেখায় যে যোগান ও চাহিদার একটা সাম্যাবস্থা তৈরি হবে। বছরে বছরে লাফিয়ে লাফিয়ে গ্রোথের হাত ধরে মোট জিডিপি অনেক ঊর্ধ্বে চলে যাবে। পদার্থবিজ্ঞানে আমরা পড়েছি সাম্যাবস্থা। পদার্থবিজ্ঞানের মতো করে তৈরি করা এই গ্রাফ ইকুয়েশন আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। এই যে আমরা সাম্যাবস্থার কথা বলি, এটা আসলে কিসের সাম্যাবস্থা? এটা কার জন্য সাম্যাবস্থা? কার সাম্যাবস্থা? যেই অর্থনীতি আমাদের পৃথিবীর অর্ধেক মানুষের মোটা ভাত বা কাপড় জোগাড় করে দিতে পারে নাই, এই সাম্যাবস্থার গ্রাফ ইকুয়েশন দিয়ে আমাদের হবেটা কি আসলে? আর এই সাম্যাবস্থার ইকুয়েশন যখন আমরা করি, আমরা কি জানি যে এর সাথে আরো কত হাজার জায়গায় কত শত ফ্যাক্টর জড়িত? এই ফ্যাক্টরগুলোকে কিন্তু আমরা ওই ইকুয়েশনগুলোতে আজ পর্যন্ত সবগুলোকে ইন্টিগ্রেট করতে পারি নাই। এখন এগুলোর নাম দিয়েছি সুন্দর নাম, এক্সটার্নালিটিস। এই যার নাম বাদর, তাকে আমরা বাদরের মতোই ট্রিট করি। যার নাম আদর, সে হচ্ছে আমাদের অত্যন্ত আদরের। এন্ড যার নাম তুমি দিবে এক্সটার্নালিটিস, সে তো আউটসাইড অফ দ্য সিস্টেম হবে। আমরা এই যে বড় বড় ফ্যাক্টর, পরিবেশ বলো, অন্যান্য যে বড় বড় ইস্যুস গুলো রয়েছে, এগুলো আমরা সাইড লাইনে ধরে রেখেছি এবং এর নাম দিয়েছি আমরা এক্সটার্নালিটিস। এবং আমরা এগুলো উট পাখির মতো মনে করো যে বালির মধ্যে মাথা গুজে দিয়ে চুপ করে বসে আছি এবং না দেখার একটা ভান করে থাকি। আমরা নিউটনের পদার্থবিজ্ঞান যদি পড়ি, দেখবা যে ওখানে আদর্শ অবস্থার কথা বলা থাকবে। এই আদর্শ অবস্থার অনুকরণ করে নিউটন সূত্র তৈরি করেছেন। আবার অর্থনীতিবিদরা তাকে ফলো করতে গিয়ে তারা আদর্শ অবস্থা চিন্তা করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক তত্ত্ব দিয়েছে। কিন্তু আসলে তুমি যদি এই পৃথিবীর কথা চিন্তা করো, যেখানে নুন আনতে পান্তা ফুরায়, এখানে আদর্শ অবস্থা আসলে কি? এখানে কোনো আদর্শ অবস্থা নাই। এই আদর্শ অবস্থা আমাদের এই পৃথিবীতে একটা প্রহেলিকার নাম। এই প্রহেলিকা কখনোই আমাদের যেই পরিবেশ, আমাদের যেই অন্যান্য ইস্যুস গুলা রয়েছে, যাদেরকে আমরা এক্সটার্নালিটিস নাম দিয়ে সাইডলাইন করে রেখেছি, এই প্রহেলিকাকে কখনোই ধারণ করতে পারেনি। আমার আসলে বলার বক্তব্য হচ্ছে, এই প্রচলিত অর্থনীতি যেটা আমরা প্র্যাকটিস করি, সেটা পুরোপুরি ফেল করেছে। এখন এর পরিপ্রেক্ষিতেই কেট রাওয়ার্ট, আমরা যে আলোচনার যে বইটি আজকে আলোচনা করব, সে তার মতো করে একটা থিওরি দিয়েছে। আমি আমার বক্তব্যগুলো বলবো। আমি জাস্ট তোমাকে একটা আমার মনের ক্ষোভের কথা বললাম। এখন তোমার যদি মনে হয় যে না, তুমি তত্ত্বীয় কথাগুলো এখানে নিয়ে আসবে, তুমি এটা শুরু করে দাও, তারপর আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো আরকি। প্রথমত খুবই ধন্যবাদ একজন এরকম মহান কবির সাথে পরিচয় করায় দেওয়ার জন্য, যে এত সুন্দরভাবে একটা কবিতা লিখছে যাকে আমরা এখন ইউজ করতে পারতেছি একটা এরকম ক্রিটিক্যাল ইকোনমিক কনসেপ্টকে এক্সপ্লেন করার জন্য। আমি এখানে প্রথমত শুরু করতে চাই আমরা যে আমাদের যে পারপাস অফ দিস পডকাস্ট, যে আমাদের প্রথম এপিসোডে বলছি যে উই আর ট্রাইং টু গেট টুয়ার্ডস এ নিউ ইকোনমিক সিস্টেম, উই আর ট্রাইং টু কন্ট্রিবিউট টু এ নিউ ইকোনমিক সিস্টেম। সো এই বইটা, থ্যাংক ইউ অ্যাগেন তহিদ ভাই মানে আমার সাথে পরিচয় করানোর জন্য। দিস বুক অ্যাকচুয়ালি গিভস দ্যাট ব্লুপ্রিন্ট, like literal blueprint, that is a new economic system which is absolutely different from our current economic system. And I personally think if we follow the economic system that this author has prescribed in her book Donut Economics, the world will be a better place. So with that, আপনি তো এত সুন্দর একটা introduction দিলেন যে we already, so what is this purpose of this book? We already saw যে economics was not successful. We studied each and every book that in our past episodes. We have seen the market failures, we have seen government intervention, we have seen extractive institutions, we have seen every bad side, and we have seen how capitalism has failed us. And this book has given us this alternate scenario, alternate world, যেখানে আমরা নতুনভাবে নিজেদেরকে চিন্তা করতে পারবো। সো আমি তত্ত্বীয়ভাবে বলার চেয়ে আমি যেটা বলবো, সবার আগে আমি এক্সপ্লেইন করতে চাই হোয়াট ইজ এক্স্যাক্টলি, এটা আমাদের ক্লিয়ারলি, মানে একদম তুমি তো বলবাই, পরবর্তীতে তুমি যখন এই ভিডিওটা করবা, সাথে তোমার ওই টোটানের মডেলটাও দিয়ে দিবা, যাতে আমরা পরে দেখলে একদম ক্লিয়ারলি তোমার বক্তব্যের সাথে মিলে পড়তে পারি। অ্যাবসলিউটলি Carry on.
সো এই যে ডোনাট ইকোনমিক্স, সো প্রথমত আমি আগে বুঝানোর চেষ্টা করি, কারণ আমি এটা চেষ্টা করছি অনেককে বুঝানোর জন্য, আমি ফেল করছি, বাট এখন আমি আর ট্রাই করি। প্রথমত, ইকোনমিক্স যখন আমরা চিন্তা করি, ইকোনমিক্স ইজ what we know is a science of allocating scarce resources in the society. That's what we know as in economics. So, traditional economics, there is no ultimate goal যে ভবিষ্যতে কি হবে, যে এক সময় পরে আমরা কই যাব, there is nothing like that. They explain economics is a system. It's like an engine. You will give input, there will be an output, and the participants in the market will get their benefits. Participants আসতেছে আমি একটার পর একটা. So that is our economics theory, and we have market players, and আপনি অলরেডি যেহেতু বলে ফেলছেন যে ওই যত রকমের নিউটনিয়ান ফিজিক্যাল ফিজিক্স ইকুয়েশন আছে ওগুলোকে এখানে নিয়ে এসে উই আর ট্রাইং টু ফাইন্ড এ সিস্টেম যেটা আমাদেরকে গাইডলাইন্স দিবে হাউ টু রান গভর্নমেন্ট, হাউ টু রান এন ইকোনমি. দ্যাটস হোয়াট উই আর কারেন্টলি ইন দ্য ট্রেডিশনাল ইকোনমিক্স. Donut economics, the way the author book starts the book is starts with a challenge. যে if you have to draw a economic growth, you have to draw a ultimate picture of the current trajectory of global economy, what will you see? Can you draw it? সো ওটা দিয়ে যেটা সে বোঝানোর চেষ্টা করছে যে আগামী 200-300 বছরের মধ্যে ইকোনমির যে আমাদের যে এখন গ্লোবাল গ্রোথ রেট 3% আছে, আগামী জাস্ট 2022 সালে, মানে 2200 সালে, এখন তো মানে একবিংশ শতাব্দী, যখন 21 বা মানে 2200 সালে এই ওয়ার্ল্ডের সাইজ ডাবল হয়ে যাবে। যদি এই ওয়ার্ল্ডের সাইজ ডাবল হয়, যদি পপুলেশন বাড়ে অথবা হচ্ছে আমাদের যেই ওয়েস্টেজ, আমাদের যে ইউসেজ ডাবল হয়, উইল দ্য আর্থ সাস্টেইন? সো যদি আমি এভাবে ড্র করি, যদি ডাবল হওয়ার পরে এটা সাস্টেন না করে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যত রকমের ন্যাচারাল ডিজাস্টার আছে বেড়ে যাচ্ছে, যত রকমের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা এটাকে এখন থেকে ডাবল করে ফেলি, এটা কি সাস্টেনেবল হবে কিনা? আর যদি সাস্টেনেবল না হয়, দেন হোয়াট আর উই ডুইং? এক্স্যাক্টলি। আর উই অ্যাক্টিভলি ট্রাইং টু ডিস্ট্রয় আওয়ারসেলফ? সো লেখক ওইটারই অল্টারনেট পিকচার হিসেবে ডোনাট ইকোনমিক্স এর কথা বলছে. লেটস এক্সপ্লেন ডোনাট ইকোনমিক্স. ডোনাট ইকোনমিক্স হচ্ছে কোনো ইকুয়েশন না. সো যখনই আমি বলতেছি যে ডোনাট ইকোনমিক্স ইজ নট এনি পার্ট অফ ইকোনমিক সায়েন্স অর এনিথিং, ইটস এ পিকচার, ইটস এ পিকচার অফ এ ডোনাট. আমরা যারাই ডোনাট খাইছি দেখছি, তাদের হচ্ছে কি একটা ভিতরে রিং থাকে, একটা বাইরে রিং থাকে. সো দ্যাট ইজ, সো ইফ ইউ কনসিডার দ্য ডোনাট, ইট হ্যাজ এ রিং. সো আমরা যদি আমাদের ইকোনমিক সিস্টেম, আমাদের ওয়ার্ল্ডকে এই রিং এর সাথে চিন্তা করি, আমাদেরকে মাথায় রাখতে হবে ডোনাট ইজ দ্য প্লেস দ্যাট উই ওয়ান্ট টু বি ইন, বিকজ দ্যাটস আ ফুড. সো আমাদেরকে এই দুইটা রিং এর মাঝখানে থাকতে হবে, একটা ইনার সার্কেল আর একটা হচ্ছে আউটার সার্কেল. এখন ওই ইনার যে সার্কেলটা, সেই ইনার সার্কেলটাকে লেখক যেটা বর্ণনা করছে সেটা হচ্ছে যে আমাদের বেসিক হিউম্যান নিড. আমরা জন্মগ্রহণ করার পরে যাতে আমরা ভাত পাই, ভাত, ওই যে ভাতার সরি, আমার এই কবিতাটা আবার ভাত দিবার পারস না, ভাতার হবার চাষ। ভাতার এবার চাষ। So, the ভাত, এই যে ইনার সার্কেলটা হচ্ছে আমাদের ভাত, আমাদের যে একটা শিক্ষা, আমাদের বাসস্থান, আমাদের যে বেসিক হিউম্যান নেসেসিটিস, যে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো প্লেস থাকবে না যেই প্লেসে মানুষরা এই মানে এই যে ডোনাটের বাইরে। সো বাইরে মানে হচ্ছে, এখন ওই যে আমি যদি ইন্টারনাল রিং এর কথা চিন্তা করি, কেউ যাতে ওই রিং এর বাইরে ভিতরে না চলে যায়, আমরা যাতে এট এ মিনিমাম অ্যাটলিস্ট কিপ এভরিওয়ান আউট অফ দ্য সেন্টার অফ দ্য ডোনাট, বিকজ ওই সেন্টারের মধ্যে মানুষের বেসিক নেসেসিটি নাই. এখন আমরা আফ্রিকাতে দেখি, এখন আমরা বিভিন্ন দেশে দেখতেছি যে যেখানে এখনো মানে 10-20% অফ দ্য পিপল লিভস বিলো দ্য এক্সট্রিম পভার্টি লাইন. যখন আমি বলি এক্সট্রিম পভার্টি লাইন, ইট মিনস দিস পারসন ডাজন্ট নো টুমরো whether he will be able to feed himself or his family. We don't want to live in that world. If I like, it's really terrible. So that is the first thing, the inner ring of donut. So that is the first ring. And the outer ring of the donut, যেখানে মানে লেখক বলছে যে আউটার রিং হচ্ছে যেটাতে আমরা থাকি. এখন আমরা দুনিয়ার মধ্যে থাকি. যদি এখন আমাদের এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীটাকে সাস্টেন করার জন্য আমাদের ওশান দরকার, পৃথিবীটাকে সাস্টেন করার জন্য আমাদের একটা হেলদি ওজোন লেয়ার দরকার, পৃথিবীটাকে সাস্টেন করার জন্য এখানের যে পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে দিনে দিনে, সেইটাকে প্রিভেন্ট করা দরকার. পৃথিবীটাকে যদি আমাদেরকে বাঁচা থাকতে হয়, তাহলে পৃথিবীর মধ্যে ফ্রেশ ওয়াটার রাখা দরকার. পৃথিবীর মধ্যে যদি আমাদেরকে বাঁচতে থাকতে হয়, তাহলে আমাদের বায়োডাইভার্সিটিটা থাকা দরকার, যেখানে আমাদের বিভিন্ন রকমের অ্যানিমাল একসাথে থ্রাইভ করবে. সো দ্যাট ইজ দ্য আউটার সার্কেল. So, inner circle means we will keep everyone inside the donut out of that inner circle, where it means that we will pull out each and every individual in the whole world out of poverty, extreme poverty.
That's the first thing. And the outer circular means we will not go so far beyond in our ambition of growth, of development, of exponential growth যে আমরা একেবারে বাইরে চলে যাব। ডোনাটের বাইরে চলে গেলে কি হবে? এই যে আমি যে বায়োডাইভার্সিটির কথা বললাম, আমি যে ওশেনের কথা বললাম, আমি যে ক্লাইমেট চেঞ্জের কথা বললাম, আমি যে এয়ার পলিউশন, ফ্রেশ ওয়াটার এই সকলের যে কথাগুলো বললাম, এগুলো যদি ধ্বংস করে ফেলি ডোনাট থাকবে না। ডোনাট শেষ। সো ডোনাটের যে আউটারটা আমাদেরকে খুবই স্ট্রং করতে হবে। উই ডু নট গো আউটসাইড অফ দ্যাট বাউন্ডারি। দিস ইজ হোয়াট ডোনাট ইকোনমিক্স। যে আমরা এখনো চিন্তা করতেছি না, আমরা এখনো জানি না আমরা কিভাবে এটা করব, বাট দিস শুড বি দ্য মডেল। যে কেউ থাকবে না যে না খায় থাকে ডেইলি, এবং এমনও বড়লোক কেউ থাকবে না ইলন মাস্ক এই টাইপের যে যারা হচ্ছে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারবে, যাতে হচ্ছে পুরো ডোনাটই নাই ধ্বংস। সো উই হ্যাভ টু লিভ অ্যান্ড থ্রাইভ ইন এ সোসাইটি হুইচ ইজ ব্যালেন্সড। দেয়ার ইজ নো এক্সট্রিমিটি, there is no extreme poor people who cannot eat, and there is no extreme rich people who can change the entire world. আমি এখন যেটা বলতে চাই যে আসলে এই যে তুমি একটা স্ট্রাকচারের কথা বললা আর কি, তো স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার, কিন্তু স্ট্রাকচারের ভেতরের উদ্দেশ্যটা কি? এইরকম মানে পুরা বইটাতে মিসেস রাওয়ার্থ উনি মোটামুটি ৭টা মানে মেইন পথ বাতলে দিয়েছে যে এই ৭ ধরনের কাজ করলে আসলে আমাদের পৃথিবীতে ডোনাট ইকোনমিক্স এর যেই মডেলটা আছে এটা প্রতিষ্ঠিত হবে, এবং এর উদ্দেশ্য হচ্ছে মেইনলি ৭টা আর কি। আমরা গত ১০০ বছর ধরে অর্থনীতির যদি একমাত্র উদ্দেশ্য দেখি যে জিডিপির প্রবৃদ্ধি করতে হবে। জিডিপির হিসাব দেখায় যে সমাজে যে বেড়ে যাওয়া অসাম্য, বৈষম্য রয়েছে, জীববৈচিত্র্যের এবং পরিবেশের ধ্বংস রয়েছে, এগুলাকে আমরা ঢেকে রাখবো। যে আমরা সবাইকে বলবে যে আমাদের তো জিডিপির বৃদ্ধি হয়েছে। তোমাদের দেশের কি অবস্থা? আমরা তো খুব ভালো করছি। কারণ আমরা 3%, 6%, 8% জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে। যখনই শুনবে 8% জিডিপির প্রবৃদ্ধি, তখন বলবে, "ও ইটস ওকে।" এখন ঘটনা হলো যে অক্ষম এই জিডিপির প্রবৃদ্ধিকে পাশ কাটিয়ে আমাদের নতুন লক্ষ্যটা হওয়া উচিত কি? এই জিডিপি কি আমাদের খুব বেশি কিছু দিতে পেরেছে? এই জিডিপি যদি সবকিছু দিতে পারত, তাহলে পৃথিবীর এখনো মানে ২ বিলিয়ন মানুষের খাওয়া নিয়ে এত টেনশন কেন? পৃথিবীতে এত মানুষ এখনো দরিদ্র কেন? তো রাওয়ার্থের যে বক্তব্য হচ্ছে যে না, এইসব জিডিপিকে আমাদের মানে ক্যাবলা না বানিয়ে আমাদের অর্থনীতিবিদদের চিন্তা করা উচিত যে প্রত্যেকটা মানুষের যে তুমি ওই যে ভেতরের মৌলিক অধিকারগুলা রয়েছে, মৌলিক মানবাধিকার, এগুলো অর্জন করতে হবে। শুধু এই শুকনো প্রবৃদ্ধির কথা বলে কোনো লাভ নাই। তার চেয়ে আমরা যদি একটা ভারসাম্যপূর্ণ, সমতাপূর্ণ সমৃদ্ধি, একটা হচ্ছে গ্রোথ, আরেকটা হচ্ছে তোমার জিডিপির তোমার একটা ডেভেলপমেন্ট আরকি। তো এটা রবার্ট যেটা বলতে চাচ্ছেন যে আমরা একটা ভারসাম্যপূর্ণ এবং সমতাপূর্ণ ইকুইটি সমৃদ্ধ একটা আ উপরের দিকে যে প্রবৃদ্ধি সেটা আমরা চাই। প্রবৃদ্ধি হচ্ছে গ্রোথ, আর আমরা চাই সমৃদ্ধি। এটা হচ্ছে রাওয়াতের বক্তব্য যে উই শুড চেঞ্জ আওয়ার ফোকাস। এখন এটা করতে গেলে আসলে কি ফ্যাক্টর কাজ করে এবং তার প্রভাবগুলো আসলে কিভাবে কাজ করে? এটা একটু তুমি দেখো যে আমরা যে প্রচলিত দুষ্ট অর্থনীতির দুষ্ট চক্র, এই চক্রটা আসলে কেমন? চক্রটা খুব সহজ। ব্যবসায় বিনিয়োগ করো। লোকে তোমার লাভ হবে যে বিনিয়োগ করবে। আবার কিছু লোক এখান থেকে মজুরি পাবে, কারণ সে ওই ব্যবসায় শ্রমিক হিসেবে কাজ করে। আর এরা যখন খরচ করবে, এই শ্রমিকগুলো সে টাকা আবার ব্যবসায় চলে যাবে। এই লাভের টাকা দিয়ে ব্যবসায়ী আবার বিনিয়োগ করবে। এইভাবেই মনে করো যে অর্থনীতিটা আসলে চলতেই থাকবে, এবং ওই যে যারা বিনিয়োগ করছে তারা ফুলে ফেঁপে উঠবে, তারা ধনী হবে। তো এই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে গেলে বেসিক অ্যাজাম্পশন গুলা সেই অ্যাডাম স্মিথ থেকে শুরু করে আজকের দিনের একদম পল স্যামুয়েলসন থেকে শুরু করে রিকার্ডো বা জন মেনিয়াটকিন্স বা মিল্টন ফ্রিডম্যান, যারাই এই তত্ত্ব লিবারেল ইকোনমি এবং নিউ লিবারেল তত্ত্বগুলোকে একদম শক্ত করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তারা আসলে বিষয়গুলো কয়েকটা প্রি অ্যাজাম্পশনে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাজার, দ্য মার্কেট ইজ ভেরি পাওয়ারফুল, omnipotent মার্কেট that can do everything, that can change anything. আবার একইভাবে ব্যক্তি, পার্সন অথবা ফ্যামিলি, এগুলোকে দেখা হয়েছে খুবই ন্যারো, সংকীর্ণ স্বার্থপর হিসেবে। রাষ্ট্রকে দেখা হয়েছে যে এইটা রাষ্ট্র কিছু পারে না, এর কিছু করার দরকার নেই। রাষ্ট্র একটা অথর্ব এবং ঝামেলাকারী একটা সংগঠন আরকি। আর আমরা যারা সমাজ বা সোসাইটির কথা বলি, এই সোসাইটি হচ্ছে অক্ষম। এদের কাজ হচ্ছে তোমার এরা একসাথে কিছুই করতে পারে না। এখন তাহলে কি আমাদের অ্যাসাম্পশন গুলা কি? আমরা বাজার সবকিছু করতে পারে, রাষ্ট্র অক্ষম, আমরা ব্যক্তি এবং পারিবারিক মানুষ হচ্ছে সংকীর্ণ স্বার্থপর, কিন্তু
এইটা দিয়ে আমাদের অর্থনীতিকে চালায় নিতে হবে। এখন এটা তো আসলে বেসিক অ্যাজাম্পশনই ভুল। এখন এই ভুল থেকে আমরা যদি বের হয়ে সামাজিক মূল্যবোধ এবং প্রকৃতির যেই তোমার ন্যাচারাল যে কন্ডিশনটা এটাকে সামনে রেখে আমরা যদি ওই যে ভুল অ্যাজাম্পশন গুলোকে হিট করে সংঘবদ্ধ সমাজের যে ক্ষমতা এবং রাষ্ট্রের যদি সত্যিকার অর্থে সদিচ্ছা থাকে, আমরা তো এর আগে অনেক আলোচনা করেছি এর আগে, কিংবা পরিবার বা ব্যক্তির যে সঠিক ভূমিকা, কিংবা তুমি যদি বাজারের সহজাত ক্ষমতাকে কাজে লাগায় আমরা একসাথে একটা পজিটিভ ইনটেন্ট নিয়ে কাজ করি, তাহলে আমাদের একটা সত্যিকার অর্থে প্রকৃত মুক্তি আসবে। প্রচলিত অর্থনীতির বড় সমস্যা হচ্ছে যে আমরা বলি রেশনাল ম্যান। এই রেশনাল ম্যান নামটা রেশনাল বলে, কিন্তু রেশনাল ম্যানের ক্যারেক্টার খুব খারাপ। তোমার মনে হবে যেটা হচ্ছে শয়তানের খালাতো ভাই। এখানে মানুষকে আসলে মানুষ হিসেবে গণ্য করা হয় নাই। অ্যাডাম স্মিথের রেশনাল ম্যান, উনি আসলে খুবই সেলফিশ একটা লোক, খুবই ক্যালকুলেটিভ এবং আত্মপ্রেমী, যার এই নার্সিসিজম ছাড়া তারা কিছুই নাই আর কি। তুমি এই কেট্রা অর্থে যেই ফিগারটা আছে রেশনাল ম্যানের, তুমি দেখবা খুব সুন্দর করে তার মাথার মধ্যে হচ্ছে ক্যালকুলেটর, হাতে হচ্ছে টাকা, আর পেট ভর্তি হচ্ছে ইগো আর কি। তুমি এই ছবিটা দিও আর কি। কিন্তু আসলে কি মানে এই রেশনাল ম্যান কি আসলে রেশনাল? এরা তো নিজের সামান্য স্বার্থের জন্য পৃথিবীর পুরা সব মানুষকে একসাথে জবাই করে দিবে আর কি। এখন এই তত্ত্ব, যে তত্ত্বের উপরেই আমাদের অর্থনীতি প্রতিষ্ঠিত, এবং এই তত্ত্বের চর্চাগুলো মানুষকে আরো বেশি ধ্বংসাত্মক করেছে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করি অথবা যে কাউকে জিজ্ঞেস করি যে আমরা কি আসলে এত খারাপ, আসলে এতটা খারাপ না, আমরা এতটা অমানুষ না। আমরা আসলে কি আমরা বাবা মার উপর নির্ভরশীল ছিলাম ছোটবেলায়, পরবর্তীতে আমরা বন্ধু বান্ধব, সমাজ, সোসাইটির উপর নির্ভরশীল। আমরা আমাদের একটা প্রত্যেকেরই ভালো হোক মন্দ হোক একটা মূল্যবোধ রয়েছে, আমরা মূল্যবোধে বিশ্বাসী। আমরা আমাদের বড় হয়েছি রাস্তাঘাটে, প্রকৃতির মাঝে, সবার মাঝে আর কি। এখন যে প্রকৃতি আমাদেরকে বড় করেছে, এত বড় করেছে, আজকে আমরা নিজেদের দেশের বা নিজেদের উন্নয়নের জন্য প্রকৃতির সবকিছু যদি আমরা ধ্বংস করে দিয়ে বলি যে আমরা অর্থনীতিতে বিরাট গ্রোথ অর্জন করব, এইটার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। বরং আমরা সত্যিকার অর্থে যদি প্রকৃতিকে অত্যাচার না করে সব মানুষের কল্যাণের চিন্তা করে যদি কিছু করতে পারি, সেটাই হতে পারে একটা পজিটিভ অর্থনীতি। আর সিস্টেমটা তো আরো মনে করো যে ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস। ওই যে তুমি বললাম নিউটন লোক ভালো ছিল, নিউটনের গল্পটা একটু বলি আর কি। নিউটন হচ্ছে তোমার আমাদের ফিজিক্যাল সায়েন্সে যেমন একটা আশীর্বাদ, নিউটন হচ্ছে আমি বলবো সে ইচ্ছা করে হয় নাই, কিন্তু এই যে তার একটা ব্যাড ইম্প্যাক্ট রয়েছে পুরো ইকোনমিক সিস্টেমে। আর ইকোনমিক্সের ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় যে উনি কিন্তু মানে একটা লুজারও ছিল। ওই যে যখন সাউথ সি কর্পোরেশনটার তোমার ইউরোপের মার্কেটে মারাত্মক ইয়েটা বেড়ে গেল, শেয়ার ভ্যালু, উনিও কিন্তু মানে এই শেয়ার ভ্যালুর লোভে পড়ে প্রচুর টাকা পয়সা লস করেছেন। অর্থাৎ উনি নিজেই আসলে অর্থনৈতিক সিস্টেম বুঝতে পারে নাই, কিন্তু উনাকেই সবাই অর্থনৈতিক সিস্টেম ফলো করতে গিয়েছে এবং পরবর্তীতে এই ওনার একটা উক্তি আছে তো, উনি বলছে যে আই ক্যান প্রেডিক্ট দ্য মুভমেন্ট অফ দ্য ইউনিভার্স টু দ্য অ্যাটম টু দ্য ইউনিভার্স, বাট আই ক্যান নট প্রেডিক্ট দ্য বিহেভিয়ার অফ হিউম্যান এক্স্যাক্টলি দেখো মানে এটা কি বলবো, আফটার লুজিং অল হিজ লাইফ সেভিংস। এটা নিয়ে আমার একটা লেখা আছে, আমি তোমাকে একদিন দিব আর কি, তুমি মজা পাবা। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই এই নিউটনের কনসেপ্টটা কি, যে নিউটন তো অ্যাটম থেকে সবকিছু শুরু করে করে মানে পুরা ইউনিভার্সকে সাজাইছেন। তো ওই অর্থনীতিবিদদেরও তো এরকম একটা অ্যাটম লাগে। অর্থনীতিবিদদের অ্যাটম হচ্ছে কি ওই রেশনাল হিউম্যান বিং, রেশনাল ম্যান অফ মিস্টার অ্যাডাম স্মিথ, যেটা হচ্ছে এটা জোচ্চোর ছোট লোক এবং মোটা দাগে একটা সেলফিশ বাটপা টাইপের একটা মানে সেলফ সেন্টার্ড একজন লোক আর কি। ঠিক আছে, তো এই সব আমি একটা হ্যাঁ বলো, এক্সাম্পল দেই না, আপনার এই এতগুলা যে অ্যাডাম স্মিথের বাস দিলেন, হ্যাঁ আমি বলো। একটা এক্সাম্পল দেই। ও যখন লিখছে যে ইট ইজ নট দ্য কাইন্ড হার্টেডনেস অফ দ্য বুচার, টেইলার অর দ্য মিল্কার দ্যাট ইউ গেট ইউর মিট অর ইউর ফুড, ইট ইজ অনলি দ্য ইকোনমিক ইন্টারেস্ট দিস পিপল সেল দেয়ার গুডস টু ইউ। তো যখন সেই কথাটা লিখতেছে তখন কিন্তু সে তার মার সাথে থাকে, এবং তার মা ছিল ওই সময়, তার বাবা মারা হুম, গেছে, এবং তার মা কিন্তু তাকে কোনো টাকার বিনিময়ে ছাড়া খাওয়াইতো, পড়াইতো, টেক কেয়ার করতো, এবং সারা জীবন তাহলে কইরাও তো বিয়েও গেছে। করে নাই আর কি। সো যখন সে মানে আমি এই জিনিসটাই আশ্চর্য লাগে যে যখন একটা মানুষ, আমি জানি যে একটা মানুষ ইজ নট এ রেশনাল হিউম্যান বিং, বাট আমি আমার আশেপাশের সবাইকে বলে দিচ্ছি আফটার গেটিং দ্য লাভ অ্যান্ড মানে টাচ অফ এভরি হিজ মাম, হি লিটারালি ডিনাইড দ্যাট মানে হিউম্যানস অনলি আর ইনফ্লুয়েন্সড বাই মানি রাদার দেন হুম, লাভ, হুম, হুম। লয়ালটি আর এনিথিং। না এটাই আমি যে বলতে চাচ্ছি, তুমি এই যে ইয়ের কথা বললে অ্যাডাম স্মিথের, পরবর্তীতে অ্যাডাম স্মিথ সে ওর তো মানে পরে নিজের কোনো ফ্যামিলি ছিল না, পরবর্তীতে আবার মায়ের কাছে আসে। মাই কিন্তু সারা জীবন তাকে রান্না বান্না করে খাওয়া শিখাইছে। কিন্তু এই যে পারিবারিক মূল্যবোধ
বা তোমার পরিবারের ভূমিকা, তার মায়ের ভূমিকা বা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের ভূমিকা, এইটা সে কোনো থিওরিতেই নিয়ে আসে না আরকি। যাই হোক, এইটা তো বলতে গেলে তাকে সারাদিন গালি দিতে হবে, তাহলে আমাদের আলোচনা হবে না আরকি, ঠিক আছে? তো আলোচনার আগের সুবিধার্থে আমি যেটা বলতে চাচ্ছি যে, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে ধার করে চাহিদা ও যোগানের সাম্যাবস্থার একটা ইকুয়েশন তৈরি করে, একটা গ্রাফ তৈরি করে আমরা মানব মুক্তির পথ দেখাতে চেয়েছি। কিন্তু মানুষের দারিদ্রতা, অসমতা, অসাম্য, বঞ্চনা, উন্নয়ন, অগ্রগতি পারস্পরিক মানে ডিফারেন্ট ওয়েবের মাধ্যমে সম্পর্কযুক্ত। এইটার সাথে ওই যে তোমার চাহিদা যোগানের একদমই খুবই সিম্পল সাম্যাবস্থা যেভাবে আমরা ব্যাখ্যা করি, এটার সাথে আসলে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এখানে ১ কোটি ফ্যাক্টর আরো রয়েছে, যেটা কোনো ইকোনমিক থিওরি ধারণ করতে পারে না। অর্থাৎ আমরা এই যে সব ভুলভাল জিনিস শিখি, এইসব না শিখে অর্থনীতির পারস্পরিক সম্পর্কযুক্ত এই কমপ্লেক্স সিস্টেমটা যদি আমরা ভেতর থেকে অনুধাবন করতে পারতাম, তাহলে আমরা একটা প্রপার ইকোনমিক সিস্টেমকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারতাম। লোকের ইনকাম বাড়লে বৈষম্য বাড়বে। পরে আবার ইনকাম বাড়ার সাথে, সাথে বৈষম্য হ্রাস পাবে। এই ধরনের কিন্তু কনসেপ্ট রয়েছে। ইকোনমিস্টরা বিভিন্ন সময় এটা দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে তোমার এই থিওরিগুলো কখন এসছে? ওই যে ১ম বিশ্বযুদ্ধের পরে এবং ২য় বিশ্বযুদ্ধের পরে এই সময়টাতে কিছু তোমার এরকম স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে। এটার পরে বেস করে একটা থিওরি আসছে যে তোমার মানে ওই যে আমরা যে বেল শেপের যে কার্ভ পড়ি, যে ১ম এ লো থাকে, তারপরে হয় আবার ফ্ল্যাট হয়ে যায় আরকি। কিন্তু আসলে বিষয়টা এরকম না। তোমার শুধুমাত্র ইনকাম বা আয় বা গ্রোথ বাড়ানোর জন্য আমরা যদি এই বৈষম্যকে মেনে নেই, এইটা একটা তোমার মানে বুমেরাংই হবে এবং শেষ পর্যন্ত আজকে পর্যন্ত বুমেরাং হয়েছে। গত ১০০ বছর ধরে এই যে ফালতু একটা কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে। এখানে ইনকাম বেড়েছে, বৈষম্য বেড়েছে, অধিকতর ইনকাম বেড়েছে, বৈষম্য আরো বেশি বেড়েছে। সুতরাং আমার বক্তব্য ছিল যে বৈষম্য কখনো উন্নয়নের পূর্ব শর্ত হতে পারে না। আমরা যত দ্রুত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনীতিবিদরা, অর্থনীতিবিদরা যতদিন পর্যন্ত এই ঘোর থেকে, জিডিপির প্রবৃদ্ধির ঘোর থেকে বের না হয়ে আসতে পারবে, প্রবৃদ্ধির নেশা যতদিন তাদের না ছুটবে, ততদিন পর্যন্ত আমরা আশা করতে পারি না যে সামষ্টিকভাবে পৃথিবীর সব মানুষকে নিয়ে ৪০০ কোটি মানুষ ভালো থাকবে, আবার ৪০০ কোটি মানুষ না খেয়ে থাকবে। এইরকম সিস্টেম না রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আমাদের সমৃদ্ধির কথা চিন্তা করতে হবে। এইটা হচ্ছে আমি এই বইটা পড়ে যতটুকু বেসিক অ্যাজাম্পশন পেয়েছি, উনার পুরা থিওরিটা এইভাবে আমি একটু সামারি করেছি। ধরেন ডোনাট ইকোনমিক্স, which is something many people or many traditional economists would say just nothing, because these economics doesn't provide you a complete picture of the economy. So আমি এই বইটা পড়ার পরে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে বইয়ের যত ক্রিটিসিজম আছে আমি সেগুলো বের করছি। ঠিক আছে? সো এই বইয়ের ক্রিটিসিজম গুলোর মধ্যে আমি পরবর্তীতে সময় পেলে আরো ডিটেইলসে যাব। বাট ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিসিজম ছিল যে এই বই ট্র্যাডিশনাল ইকোনমিক্সকে অনেক বেশি ক্রিটিসাইজ করছে, বাট ট্র্যাডিশনাল ইকোনমিক্সের অল্টারনেটিভ কোনো সিনারি কম্প্রিহেন্সিভলি দেয় নাই। যে হচ্ছে প্রথমত এটা, এবং ট্র্যাডিশনাল ইকোনমিক্স যে অলরেডি এতগুলা অনেক মানুষের জীবন উন্নয়ন করছে গত ১০০-২০০ বছরে, লেখক ওইটাকে টোটালি অ্যাভয়েড করে গেছে। সো দিজ আর দ্য টু মেইন ক্রিটিসিজম। বাট আমি ওখান থেকেই উনার এই ক্রিটিসিজম গুলাকে ডিবাঙ্ক করার জন্য আমি আমার এই এখনকার সেগমেন্টটাকে ইউজ করব। সেটা হচ্ছে যে প্রথমত যখন সে মানে আমরা ট্র্যাডিশনাল ইকোনমিক্সের সাথে ডোনাট ইকোনমিক্সের একটা কম্পারিশন করি। সো ইন traditional economics, there are certain factors and there are certain variables in every economic theory that we make. So আমি তো ইকোনমিক্সের আপনি যেটা বললেন লক্ষ লক্ষ থিওরি আছে, ইকুয়েশন আছে, আমি কয়েকটা মেইন বলি যেগুলো কভার করে আর কি মেজরিটি অফ দ্য থিওরিজ। নাম্বার 1 হচ্ছে যে ইকোনমিক্সের মেইন অ্যাকচুয়ালি টার্গেটটা কি, মানে ট্র্যাডিশনাল ইকোনমিক্সের। সো ট্র্যাডিশনাল ইকোনমিক্সের টার্গেটটাই হচ্ছে গত বিগত ১০০ বছর ধরে আমরা দেখতেছি যে জিডিপি বাড়াইতে হবে। সো কোনো একটা দেশের যদি জিডিপি বাড়তে থাকে তাহলে ওই দেশ উন্নতি হয়েছে, এবং এটা একমাত্র পসিবল টু থিঙ্ক ইন দ্য ট্র্যাডিশনাল ইকোনমিক্স। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইজ এ কাকু গোল অ্যাকর্ডিং টু দ্য অথর। আমি এখানের মধ্যে লেখকের সাথে অ্যাড করে আরেকটু বলতে চাই, দ্যার ইজ এ ল উইচ ইজ কল্ড গুড হার্টস ল, যেখানে বলে যে ইফ এনি প্যারামিটার বিকামস ইউর টার্গেট, মানে এনি টার্গেট বিকামস ইউর টার্গেট, লাইক যদি জিডিপি ইট ইজ সাপোজ টু মেজার দ্য গ্রোথ অফ এ কান্ট্রি, মানে আপনার জিডিপি ইজ নট এ টার্গেট, আপনি দেশের উন্নতি করবেন, বছরের শেষে মাপবেন যে গত বছর আমার দেশের কি রকম প্রোডাকশন ছিল, এই বছর আমার কি প্রোডাকশন আছে, দুইটা ডিফারেন্স হচ্ছে আমার জিডিপি গ্রোথ। এখন আপনি যদি রিভার্স করেন যে না আমি নেক্সট ইয়ারে চাই 10% গ্রোথ, ওইটা করার জন্য আমার এখন কি করতে হবে, লেটস ডু ইট। সো দ্যাট মিনস দ্যাট জিডিপি গ্রোথ রেট হ্যাজ বিকাম ইউর টার্গেট, অ্যান্ড হোয়েন এভার এ measurement becomes a target, that measurement loses its value.
বিকজ আমি জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমাদের ট্রেডিশনাল ইকোনমিক্স আপনি যদি জিডিপির গ্রোথের কথা চিন্তা করেন, আপনি এত বেশি ওয়েস্ট করবেন যে লেখক অনুযায়ী আমরা যে পরিমাণ খাবার ওয়েস্ট করে দেই, ওই খাবারের এনাফ বাকি যেই মানুষ আছে না খেয়ে রয়েছে তাদেরকে খাবার দেওয়ার জন্য, কিন্তু আমরা এটা করব না। বিকজ আমাদের এই টার্গেট হচ্ছে জিডিপি বাড়ানো, আমার গ্রোথ বাড়াইতে হবে। লাস্ট এপিসোড আপনি বললেন যে আইজেন হাওয়ার এর আগে যে ছিল তারা শস্যতে সাবসিডি দিচ্ছে, শস্য আসার পর শস্য পুরাই ফেলতো। মানে দ্যাটস দ্য মানে ব্যাড সাইড অফ জিডিপি। আপনি দেখেন আমেরিকা কিন্তু অলরেডি ডেভেলপড কান্ট্রি, অল দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ আর অলরেডি ডেভেলপড কান্ট্রি, দে অলরেডি হ্যাভ অল দ্য বেসিক নেসেসিটিস। কিন্তু গত 10 বছর আমরা কি দেখছি? এই জিডিপি গ্রোথের জন্য ইউনাইটেড স্টেটস হিউজ স্টিমুলাস দিছে, এই জিডিপি গ্রোথের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন হিউজ স্টিমুলাস দিছে। এই স্টিমুলাস দেওয়ার কারণে এই যে ব্যাংক, যে মানে আগে যেটা ছিল ল্যাজ আর কুকুর, এখন ল্যাজ হয়ে গেছে বড়। আমার ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ বিগার দেন গভর্নমেন্ট ইকোনমি। সো এইটাই হচ্ছে ব্যাড সাইড, যে এই যে ট্রেডিশনাল ইকোনমিক্সে জিডিপিটাকে আমি টার্গেট করতেছি, অ্যান্ড দিস ইজ এ কাকু টার্গেট, দিস ইজ এ ফেক টার্গেট, বিকজ দিস টার্গেট হ্যাজ অলরেডি লস্ট ইটস ভ্যালু। ট্রেডিশন আর ডোনাট ইকোনমিক্সে সে যেটা বলতেছে, ইটস নট, আমাদের ওরকম কোনো টার্গেট নাই, আমাদেরকে নিজেদের উন্নতির জন্য কাজ করে যেতে হবে। উই হ্যাভ টু থ্রাইভ ইন ব্যালেন্স। আমাদেরকে বড় বিলিয়নিয়ারও রাখতে হবে এবং আমাদের গরিবকে না খায় থাকতে দেওয়া যাবে না। যদি গরিব একটা না খায় থাকে, বিলিয়নের টাকা নিয়ে গিয়ে গরিবের দিতে হবে। সো দ্যাট ইজ ফার্স্ট, টার্গেটটা কি? সো ক্লাসিক্যাল ট্রেডিশনাল ইকোনমিক্সের টার্গেট হচ্ছে আমার গ্রোথ থাকতে হবে। এখন এই গ্রোথ করার জন্য আমার যদি 200-300 মানুষের না খায় রাখি, আমি যদি পুরো পৃথিবীটারে ধ্বংস করে ফেলি, দোজ আর এক্সটার্নালিটিস। সো এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। সো যখনই একজন প্রপোনেন্ট থাকবে যে আমি গ্রোথের, সে অলওয়েজ ট্রেডিশনাল ওই ডোনাট ইকোনমিক্সের ক্রিটিসিজম করবে। নাম্বার 1। নাম্বার 2, কিভাবে ট্রেডিশনাল ইকোনমিক্স ইকোনমিটাকে ভিউ করে। ঠিক আছে, যে আমি আপনি একটু মেনশন করছেন, দে কনসিডার ইট ইজ এ মেশিন, ইকোনমিক্স ইজ এ মেশিন, দে রিফ্লেক্ট ইট ইন এ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। সার্কুলার ফ্লো ডায়াগ্রাম কি? আপনি মানুষ, আপনি আপনার ওয়েজ দিবেন বিজনেসে, বিজনেস প্রোডাকশন করবে, অবশ্যই বিজনেস করবে প্রোডাকশন। এই বিজনেস প্রোডাকশন করার পরে আপনি কনজিউমাররা কিনবে, কনজিউমাররা কিনলে যে প্রফিট হবে সেটা আবার ইকোনমিতে ইনভেস্ট হবে, তারপরে সেটা ব্যাংকের মাধ্যমে আবার এটা ইকোনমিতে আসবে, আবার ওয়েজাররা কাজ করবে। দিস ইজ এ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড দিস ইজ কমপ্লিট। দ্যার ইজ নাথিং আউটসাইড গোয়িং, দিস ইজ অল লিমিটেড, ইটস লাইক এ মেশিন, সামথিং গোজ সামথিং আউট। But this is the absolute narrowest way of thinking about an economy. ইকোনমির মধ্যে আপনি শুধুমাত্র এই যে হাউস হোল্ড, মার্কেট, কমন্স আর স্টেট, এই 4টা পার্টিকে দিয়ে আপনি হচ্ছে পুরা যদি ইকোনমি করেন, সেক্ষেত্রে ওই ইকোনমির মধ্যে যে ইন্টারেস্ট গ্রুপগুলা যেগুলো আছে, সেগুলো হচ্ছে তারা স্পেশালি তাদের মধ্যে বেনিফিটগুলা পাবে। বাট ইকোনমি ইজ ওয়ে মোর দেন দ্যাট। এনভায়রনমেন্ট কোথায়? আপনি যে আমি যে 4টা জিনিস বললাম, হাউস হোল্ড, বিজনেস, কমন্স, স্টেট, এনভায়রনমেন্ট কই? আমার রিসোর্স কই ন্যাচারাল? মানে এইগুলো নাই আমার এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামের ভিতরে। আমার যে আমি যে পুরো একটা দেশের ইকোনমি বলতেছি, এগুলো নাই, সেগুলো গন, কোনো সোসাইটি নাই। সো এখানেই আমি একটা জিনিস বলতে চাই যে এখানেই আমি একটা জিনিস আসতে চাই যে যখনই ওরা কোনো কিছুতে মানিটারি ভ্যালু করতে চায়, তখনই সেটা পার্ট অফ ইকোনমি। যখনই কোনো জিনিসের মানিটারি ভ্যালু নাই, দ্যাটস নট পার্ট অফ দ্য ইকোনমি। ইউ ক্যান নট কোয়ান্টিফাই লাভ ফর ইউর মাদার, সো দ্যাটস নট পার্ট অফ দ্য ইকোনমি। ইউ ক্যান নট কোয়ান্টিফাই দ্য বেনিফিট অফ হ্যাভিং এ গুড এনভায়রনমেন্ট, দ্যাটস নট পার্ট অফ দ্য ইকোনমি। ইউ ক্যান নট কোয়ান্টিফাই দ্য বেনিফিট অফ এ লিভিং ইন এ ফ্যামিলি, সো দ্যাটস ওয়াই ইউ ডোন্ট হ্যাভ টু লিভ ইন এ ফ্যামিলি, বিকজ দ্যাট ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু। সো এই যে ট্রেডিশনাল ইকোনমিক্সের যে ব্যাড সাইডগুলো, তারা হচ্ছে ইকোনমিটাকে একটা লিমিটেশনের মধ্যে দেখে, যে লিমিটেশনের মধ্যে সাইড নাই। তো এতে আপনি যখন চেষ্টা করতেছেন এই সার্কুলার ডায়াগ্রামে এবং এই যে ইকোনমিক ইঞ্জিনের মধ্যে বেশি বেশি আউটপুট করার জন্য, কেউ এটা চিন্তাও করতেছে না ভাই, একটা জেনারেটরে যদি আপনি বেশি বেশি চালান, জেনারেটরটা তো নষ্ট হয়ে যাবে, মানে মানে মেশিনটা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা নাই, ইকোনমিক থিওরিতে এটা চিন্তাও করে না যে ইকোনমি মেশিন নষ্ট হবে না, সারা জীবন চলতেই থাকবে। আর ওই যে জেনারেটরটা চালাতে গেলে কেমনে দেখ, তোমার যে এনার্জি বা ফিউয়েলটা লাগবে, এটা কই থেকে আসলো এবং এটার কারণে কি কি ক্ষতি হতে পারে অন্য দিক দিয়ে, এটাও নাই। ক্ষতি হতে পারে, এগুলো সব আউট। আমার আউটপুট লাগবে জেনারেটর থেকে, খালি আমার প্রোডাকশন চলতে থাকবে। থার্ড যেটা হচ্ছে এই যে বললাম যে প্রথমে গোল, সেকেন্ড হচ্ছে মেকানিজম, থার্ড হচ্ছে প্রোটাগনিস্ট। ট্রেডিশনাল ইকোনমিক্সের প্রোটাগনিস্ট হচ্ছে মানুষ, এবং সে হচ্ছে রেশনাল হিউম্যান বিং, অলসো নোন অ্যাজ হোমো ইকোনমিকাস। এই লোক হচ্ছে সেই লোক, সে হচ্ছে সেলফ ইন্টারেস্টেড, সেলফিশ, আইসোলেটেড, ক্যালকুলেটেড,
কোনো রকমের টেস্ট নাই লাইফের মধ্যে, এবং সে খালি এই নেচার আছে, নেচারের মধ্যে নিজের মানে পাওয়ার এস্টাবলিশ করতে চায়। দ্যাট ইজ দ্য প্রোটাগনিস্ট। এখন আমি যে যার কথাটা বললাম, আমি প্রিটি শিওর আমার অডিয়েন্সরা কেউই নিজের এভাবে চিন্তা করতেছে না। এটা কেউ করে না। এটা কেউ আমরা চিন্তা করি না। করতেছে না। কেউ নিজেকে কেউ আমরা করি করি না। কেউ নিজেকে সেলফ ইন্টারেস্টেড, সেলফিশ, I have no other feelings apart from I need money. I am already always take decision by calculating each and everything. I know everything. I am সর্বজনীন, মানে আমি হচ্ছি রেশনাল হিউম্যান বিং, আমি হচ্ছে সব। কিন্তু এই যে আমি যখন কথাটা বলতেছি, আমার অডিয়েন্সরা আই এম প্রিটি শিওর 99% অফ দেম উইল নট বি এবল টু রিলেট যে আমি তো রেশনাল হিউম্যান বিং না তাইলে, কারণ আমি না সেলফিশ আসলে না। আমি তো এখনো আমার বাসায় যে মানে আমরা আনন্দ তো করি, সবাই এটার এরকম মধ্যে কোনো শয়তানের টাকা খালাতো পয়সা ভাই নাই। না। সো যখন আমি একটা পুরো ইকোনমিক থিওরি দিছি যেখানে মেইন প্রোটাগনিস্ট সামওয়ান যার সাথে আমি নিজেকে রিলেট করতে পারি না, তাহলে আমি তার সায়েন্স দিয়ে নিজেকে কেমনে চালাচ্ছি? ফার্স্ট নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনার ইনইকুয়ালিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যে কিভাবে ট্রেডিশনাল ইকোনমিক্সটা ইনইকুয়ালিটিকে এক্সপ্লেন করে এবং ডিস্ট্রিবিউশনটাকে এক্সপ্লেন করে। এখানে ফেমাস একটা কার্ভের কথা চলে আসে, সেটা হচ্ছে কুজনেটস কার্ভ। সে নিজেই নিজের কার্ভের অনেক বেশি ক্রিটিসাইজ করছে। না, ইয়েস, ইনভার্টেড কার্ভ যেটা বলে। সো অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল ইকোনমিক্স, যেটা এই কুজনেটস কার্ভ দিয়ে আসছে, সেটার মধ্যে বলে দিছে যে ইনইকুয়ালিটি ইজ অ্যান ইনএভিটেবল অ্যান্ড নেসেসারি স্টেজ অফ এ ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে নো পেইনস নো গেইনস। সো প্রথমে মানুষকে জেফ বেজোস এরকম, মার্ক জুকারবার্গ, মাস্কের মতো বড়লোক হইতে দিতে হবে, ইনইকুয়ালিটি বাড়বে, তারপর আস্তে আস্তে এটা কমবে। কোন হাইপোথেসিসে সে এটা বলছে? কোন লজিকের ভিত্তিতে এটা বলছে? হ্যাঁ, কোন একটা আইডিয়াল ওয়ার্ল্ডে যে তারা হঠাৎ করে সেন্ট হয়ে যাবে, যারা উপরে লেভেলে আছে তারা তাদের টাকা সব দিয়ে দিবে। যদি ওরকম সিচুয়েশন চিন্তা না করে, ইকোনমিক্সে কোনো ইকুয়েশন 100-200 বছরের পরে যে ইনইকুয়ালিটি একটা সময় পর ইকুয়ালিটির দিকে যাবে, দ্যাটস নট পসিবল। কারণ আমরা গত 20-30 বছরে দেখতেছি যে ইনইকুয়ালিটি এখন কই থেকে কই। 1960 সালে একটা সিইওর অ্যাভারেজ বেতন ছিল তার লোয়েস্ট এমপ্লয়ি 20 to 30 টাইমস, যেটা এখন 460 টাইমস। মানে একটা সিইও কি একটা মানে অ্যানালিস্টের চেয়ে 460 গুণ ব্রিলিয়ান্ট। মানে তার স্যালারি এত বেশি হওয়া উচিত। বাট তারপরে এখন তো আনলিমিটেড চলে গেছে। মানে এখন আর কোনো শেষ নাই, এখন হচ্ছে প্রফিটেবল। মিলাইতে পারবা না আরকি। হিসাব করা যাবে না আরকি। এখন হচ্ছে $1 ট্রিলিয়ন। মানে এখন তারা টার্গেট করতেছে আমাকে ট্রিলিয়নিয়ার হইতে হবে। প্রথমে মিলিয়নিয়ার হইলেই চলতো। এরপর এখন বিলিয়নিয়ার হইলেও চলতেছে না। এখন তাকে ট্রিলিয়নিয়ার হইতে হবে। যে ফার্স্ট ইন্ডিভিজুয়াল ট্রিলিয়নিয়ার কি হবে? তারপরের যেটা পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে যে হাউ দিস ট্রেডিশনাল ইকোনমিক্স সিজ ইকোলজি, environment. So traditional economics অনুযায়ী any environmental pollution is an externality. A country before going to clean, it has to get dirty first. মানে কোন একটা ডেভেলপমেন্টের প্রসেস, আমাদেরকে প্রসেসটাকে দিতে হবে। কেউ যদি বড়লোক হইতে চায়, তার ওয়াটার ধ্বংস করে, তার এনভায়রনমেন্ট ধ্বংস করে, তার সবকিছু ধ্বংস করে তাকে বড়লোক হইতে দিতে হবে। সে যখন বড়লোক হবে, তখন সে আস্তে আস্তে এনভায়রনমেন্টকে ক্লিন করবে, ক্লিন করে আপনার দেশটাকে ঠিকের মধ্যে আনবে। মানে হচ্ছে রিজেনারেটিভ। সো মানে আমাদেরকে ওয়েট করতে হবে এই গভর্নমেন্ট গ্রোথ হওয়ার পরে সেই গ্রোথ আমাকে কিভাবে ক্লিন করবে। কিন্তু হিস্ট্রিতে দেখা গেছে এটা হয় না। ইয়াস, কিছু কিছু অ্যাডভান্স ইকোনমিতে দেখা গেছে যে নিউ ইয়র্ক, সুইডেন, আদার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, যে একটা সার্টেন লেভেল গ্রোথের পরে দেয়ার পলিউশন লেভেল ডিক্রিজড। বাট দ্যাটস রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেস। এবং ওখানের মধ্যে তারা এখন আর ওই গ্রোথ থিওরি ফলো করে না। মানে সুইডেন, দে ডোন্ট হ্যাভ দ্য ফ্রি মার্কেট আইডিওলজি। দে স্পেসিফিক্যালি অ্যাটাকড, found out the business that is hampering the business, stopped them or make punishment on them, and then took initiative to clean the environment. The author is trying to say that we have to design systems which should be regenerative in design by purpose. To produce something, cannot just destroy, it has to regenerate itself. লাস্ট পয়েন্টটা যেটা নিয়ে যেটা বলছে, এটা দিয়ে আমি আপনাকে ফ্লোরটা দিব। লাস্টের পয়েন্টটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্স অন গ্রোথ। ট্রেডিশনাল ইকোনমিক্স গ্রোথকে কিভাবে দেখে আর সে গ্রোথকে কিভাবে দেখতেছে আমাদের যে ডোনাট ইকোনমিক্স, রাওয়ার্ড। সো ট্রেডিশনাল ইকোনমিক্সের গ্রোথ হচ্ছে, আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল তার বই থেকেই দেই, ট্রেডিশনাল ইকোনমিক্সটা একটা প্লেনে উঠবে এবং এই প্লেন উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এই প্লেন জীবনও ল্যান্ড করবে না। মানে অনলি টেক অফ, দেয়ার ইজ নো ল্যান্ডিং। এই যে গ্রোথ হইতেই থাকবে, হইতেই থাকবে, সে উঁচায় উঠতেই থাকবে। সো তারা কখন ইকারাস পড়ে নাই যে সূর্যের কাছে গেলে যে বইলা যাবে? এই যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কিন্তু
কেন মানে এই যে আমাদের পৃথিবীর কোনো প্লেন তো অবশ্যই তাকে ল্যান্ড করতে হবে, কোনো জায়গায় তো পড়তে হবে, কোনো জায়গায় তো টেক অফ স্টপ করলে আবার হতে হবে, ল্যান্ডিং যে করতে জায়গার হবে, দ্যাটস মধ্যে দ্য ডেস্টিনেশন। ল্যান্ডিং তো করতে হবে। আপনি যদি এখন ল্যান্ডিং না করেন, আপনার যদি পারপাসই না থাকে, আপনি ল্যান্ডিং করবেন না, হাউ ক্যান দ্যাট বি এ সাস্টেনেবল সলিউশন? দ্যাটস এ ভ্যালিড। সো দিস থিওরিজ, দিস লাস্ট পয়েন্ট যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানের মধ্যে তো আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, গ্রোথ কি সারা জীবন গ্রোথ হইতেই হবে? ওয়াই? সো এখানের মধ্যেই আমি যে এই লাস্টের যে একটা পয়েন্ট এই এই বইয়ের মধ্যে আসছে যে যখনই আমি এসব চিন্তা করতেছি, আমি ইকোনমির যে সো মাচ নেসেসারি পার্ট বাট ডাজন্ট হ্যাভ এনি ফাইন্যান্সিয়াল ভ্যালু, আমরা তাদেরকে অ্যাভয়েড করে যাচ্ছি। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি, আমি বাংলাদেশে যে পরিমাণ মানুষ ফ্যামিলি নিয়ে থাকে, যে পরিমাণ লাভ থাকে ফ্যামিলির মধ্যে, আমি আমেরিকাতে দেখি না। আমেরিকার মধ্যে যে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, দিস এভরিওয়ান ইজ লিভিং লাইক এ স্লেভ। সো এই সোসাইটি, এইগুলোর মধ্যে আপনি চাইলেও মানে হ্যাপি অনুযায়ী থাকতে পারবেন না। সো দ্য সিচুয়েশন, এই যে ট্রেডিশনাল ইকোনমিক্স তারা বলতেছে যে তারা অনেক বেশি গ্রোথ আনছে, তারা অনেক বেশিকে লোকজনকে প্রপার্টি থেকে উপরে নিয়ে আসছে ইন দ্য এক্সপেন্স অফ রিডিউসিং এভরিথিং। ওই লজিক পার্সপেক্টিভ থেকে আমি বলবো বাংলাদেশের জিডিপি হচ্ছে ডাবল। এখন যেটা আমরা প্রেডিক্ট করি, ধরেন বাংলাদেশের জিডিপি কেউ যদি বলে এখন $300 বিলিয়ন, আমি এটা বলবো বাংলাদেশের জিডিপি $600 বিলিয়ন অ্যান্ড মোর। কেমনে? আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিই। আমি আজকে যদি আমার ফ্যামিলিকে নিয়ে বাইরে খাইতে যাই, যে শেফ আছে সে বেতন পাচ্ছে না আমার রান্না করার জন্য। সো সে যেহেতু বেতনটা পাচ্ছে, আজকে আমেরিকার জিডিপি ক্যালকুলেশনের মধ্যে শেফের বেতনটা জিডিপির পার্ট ক্যালকুলেশন। সো আমেরিকার মধ্যে কেউ কিন্তু রান্না করে না, মাও রান্না করে না, বাবাও রান্না করে না, খুবই রেয়ার। আপনি ওই ফ্যামিলি যদি পান যে রান্না করে, তারা কি করে? বাইরে গিয়ে খাবার কিনে নিয়ে আসে অথবা বাইরে গিয়ে খায়। সো আপনি যে এই যে পুরো একটা ফাংশনের কথা বলতেছে, যেখানে আপনি বাইরে গিয়ে খাচ্ছে, তার জিডিপি চলে আসতেছে আমেরিকার জিডিপি বড়। আমি যে সারা জীবন আমার মা রান্না করে খাওয়াইলো, ওইটার ভ্যালু কই? আমি যদি প্রতিদিন ওইভাবে হিসাব করি যে আমি প্রতিদিন আমার মাকে $500 দিতে হবে তার মজুরি, এবং তার খাবারের জন্য এই টাকাগুলো দিতে হবে, আমার বাপের এই টাকাগুলো দিতে হবে, ওইটার ভ্যালু কোথায়? এবং ওই যে ইনভেস্টমেন্টটা যে আমার মা করছে, আজকে কি পরিমাণ রিটার্ন পাচ্ছে সে আমার রিটার্ন থেকে? আমি কত টাকা ইনকাম করি? হোয়াট ইজ দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট অন দ্যাট? পৃথিবী থেকে এরকম আমি এই পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট দেখি না যে আমার মতো রিটার্ন দিছে আমার মারে। সো এই যে একটা, এখন যদি আমার মার পারিশ্রমিকটা, তার যে গত 60 বছরের যে পরিশ্রম, 50 বছরের যে পরিশ্রম আমার পিছনে করছে, এটা যদি আমি অ্যাড করি বাংলাদেশের জিডিপিতে ইয়ারলি বেসিসে, মানে প্রত্যেকটা আমার মার, আমার বোনের, তাদের যে কন্ট্রিবিউশন আমার লাইফে, এগুলো যদি আমি ফাইন্যান্সিয়ালি অ্যাড করি, বাংলাদেশ জিডিপি $1 ট্রিলিয়ন চলে যাবে। ঠিক আছে, মেক সেন্স। সো দ্যাটস মাই কনভিকশন। এই বই পড়ার পর থেকে যে মানে দিন শেষে আমরা যে জিনিসটাকে একমাত্র ভ্যালু হিসাবে কনভার্ট করতে পারি, আমরা তাকেই ভ্যালু দেই। যে জিনিসটাকে আমরা ভ্যালু হিসাবে কনভার্ট করতে পারি না, ওটার কোনো ভ্যালুই নেই আমাদের। জি ভাই। এখন এই যে তুমি যেই বিষয়গুলোর কথা বললা, যে কেট রাওয়ার্ড সে তার নিজের ডোনাট ইকোনমিক্স এর থিওরিতে রেগুলার বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, বা আমরা যেটা বলি মার্কেট ইকোনমি অথবা নিউ লিবারেল যেই ইকোনমিক সিস্টেমটা রয়েছে, তো এইটা থেকে যদি ডোনাট সিস্টেমে যেতে চাই, যেই সিস্টেমটা তুমি দেখাইলা, তুমি ডোনাট সিস্টেমের ভেতরে একটা মানুষের মানবাধিকারগুলো দেখাইলা, এবং বাইরের দিকে এর রেস্ট্রিকশনের যে জায়গাগুলো বা যেই জায়গাগুলো আমাদের ক্ষতির কারণ হতে পারে, ওই জায়গাগুলো তুমি দেখালা। এখন আমরা এই যে ট্রানজিশন ফ্রম দি কারেন্ট সিস্টেম অফ ইকোনমি টু দ্য ডোনাট সিস্টেম, তাহলে এখানে কি ধরনের বাধা আসতে পারে, এইটাও আমি এই বইতে খেয়াল করার চেষ্টা করেছি আরকি। যে এটা আসলে কিভাবে বাধা হবে? উনি তার থিওরি দিয়েছেন, কিন্তু এই থিওরিটা যদি ইমপ্লিমেন্ট করতে হবে, তো এটা করতে গেলে কি ধরনের প্রবলেম হবে, এইটা তুমি একটু খেয়াল করে দেখো। প্রধান বাধাটা কি? প্রধান বাধাটাই হচ্ছে যে আমাদের এই শয়তানি পুঁজি ব্যবস্থা। শয়তানি পুঁজি ব্যবস্থায় দেখবে যে লাভের গুড় যেটা আছে, এটা পিঁপড়াকে দিয়ে খাওয়ানোর লোভ দেখানো হয়েছে আরকি। মানে অনেক গুড় তৈরি হবে বিরাট একটা ফ্যাক্টরিতে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর কিছু উচ্ছিষ্ট থাকবে। এই উচ্ছিষ্টরা পিঁপড়ারা, এই পিঁপড়ারা হচ্ছে আমাদের মতো মজুররা, চাকরিজীবীরা কুড়িয়ে কুড়িয়ে খাবে আরকি। কথাটা ক্লিয়ার কিনা শাকিল? আর এই শয়তানির প্রধান হাতিয়ারই হচ্ছে অফকোর্স ভাই। আমাদের বর্তমান যে কারেন্ট সিস্টেমের যে ট্যাক্স সিস্টেম আরকি। এখানে দেখো, তুমি ট্যাক্স সিস্টেম তো তুমি আমার চেয়ে ভালো বোঝো, আমি তোমাকে বলি যে ট্যাক্স সিস্টেমটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ট্যাক্স সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয় যে তুমি যেই অ্যাজ এ ফ্যাক্টরি ওনার অথবা তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে তুমি তোমার শ্রমিককে স্যালারি দিচ্ছ, এইখান থেকে কিন্তু পেরোল ট্যাক্স কেটে নেওয়া হয়। বুঝতে পারছো? কিন্তু তুমি এই কাজটা না করে তুমি যদি ওইটার পরিবর্তে তুমি যদি অটোমেশন করো অথবা রোবট কিনে নিয়ে আসো, সেইখানে তোমাকে এটাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো হয় আরকি। মানে কি পরিমাণ মানে হিপোক্রিসির একটা চূড়ান্ত সীমানা আরকি। যে সিস্টেমে তুমি মজুরি চাকরিজীবীদের দিলে টাকা ট্যাক্স হিসেবে বের হয়ে যাবা, কিন্তু সেটা দিয়ে যদি তুমি মেশিন কিনো, রোবট কিনো, প্রযুক্তি কিনো, তাহলে এটা হবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট।
অর্থাৎ এই সিস্টেমটা প্রচন্ড পরিমাণ মানব বিরোধী আরকি। মানুষের স্বার্থের বিরোধী। এটা ডিস্ট্রিবিউটিভ কোনো সিস্টেম না। এটা হচ্ছে তোমার একটা গরিব মারার একটা ফাটক। I may sound like a very much leftist personality, but this is the fact according to the Kate Raworth, and this is a blueprint to capitalize the capital to some selected people. এটা হচ্ছে যে পুরা সিস্টেম, পুঁজিবাদী সিস্টেমই তোমাকে এইটাকে করতে গেলে তারা বিভিন্ন দিক থেকে বাধাটা দিবে আরকি। যে আমি আজকে তোমার বর্তমানে যে শয়তানি ব্যবস্থা থেকে তোমার কেট রাওয়ার্থের যে ডোনাট সিস্টেমে যেতে চাই, রিডিস্ট্রিবিউটিভ এবং রিজেনারেটিভ যে সিস্টেম। আরেকটা বড় ভয়টা কি? ইদার তোমার জনগণ আসলেই বলদ অথবা জনগণকে রাজনীতিবিদরা বলদ মনে করে। এখন রাজনীতিবিদরা যখনই ক্ষমতায় আসতে চায় বা আসে, তারা মানুষকে দেখাইতে চায় যে আমরা জিডিপিতে প্রবৃদ্ধি করেছি। তাদের দেখানো আছে যে একটাই ভিজিবল দেখানো, যে গ্রাফে, সমীকরণে সব জায়গায় আমি দেখাইতে পারবো যে আমরা গত ৫ বছরে 5% করে আমরা এই পরিমাণ উন্নয়ন লাভ করেছি। অর্থাৎ তুমি যদি একটা সিস্টেমে 10% করে প্রবৃদ্ধি করো, তাহলে ৭ বছরে এটা মনে করো ডাবল হয়ে যায় আরকি। তারা মনে করে যে মানুষের সুখ, সমৃদ্ধি, মূল্যবোধ, ডেভেলপমেন্ট অফ সোল, পরিবেশের ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স, এগুলা মানুষকে বোঝানো কঠিন, কারণ মানুষ বলদ অথবা মূর্খ। ভোটের জন্য এইসব কোনো মানে কাজে আসবে না আরকি। তাই সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে আজকে তোমাদের আয় ইনকাম হচ্ছে $২,৭০০ পার ইয়ার, এইটা তোমাদেরকে ৫,০০০ করে দেখাই দিব আমরা। তাহলে তোমরা আমাকে ভোট দাও। অথবা আজকে ১৫,০০০ আছে, এটা আমরা তোমাদেরকে আগামী ৫ বছরের মধ্যে, ৪ বছরের মধ্যে ২০,০০০ এ দেখাই দিব আরকি। অ্যান্ড পিপল রিয়েলি গ্রাস্প অন দিস কাইন্ড অফ প্রপোজিশন। তারা এটাকে মানে তোমার অ্যাকসেপ্ট করে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা বললে আমাকে কেউ মারতে আসলেও মানে আমার কিছু করার নাই। কিন্তু আমি একটু বলি আরকি। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তৌহিদ ইলাহি, আমি পড়েছি মাইক্রোবায়োলজি, অ্যান্ড সামওয়ান হঠাৎ করে আমি মাইক্রোবায়োলজি ধরো প্র্যাকটিস করে খাই। হ্যাঁ? তা সামওয়ান এসে যদি বলে যে তোমার এই সাবজেক্ট যেটা পড়ছো আরকি, এটা হচ্ছে বোগাস। এটা দিয়ে কিছু হবে না। আর হবে কি না হবে এটা আমি আগে টেস্ট করতে যাব না। যে এসে বলবে ওরে আমি ধরে মারবো আরকি। কারণ আমার তো একমাত্র ওই পুঁজি আমার মাইক্রোবায়োলজি, যে আমি শিক্ষাটা গ্রহণ করেছি, কারণ আমি মাইক্রোবায়োলজি চাকরি করি। কথার কথা বলছি আমি। আমার কথাটা বুঝতে পারছো? এখন তুমি তো অর্থনীতিবিদ। তোমাকে যদি বলি যে তুমি যা শিখছো এগুলো সব ভুল, বোগাস, আননেসেসারি এবং এটা কোনো কাজের না। তুমি দেখতেছো যে তাহলে তো তোমার আর করে খাওয়ার কিছু নাই। তখন তুমি যেই কথা বলবে তারে ধরে পিটানি দিবা আরকি। বেঁধে রাখবা সবাই মিলে। এখন এই যে তোমার যারা এই তত্ত্বগুলা তৈরি করেছে, এই তত্ত্বগুলো যারা প্র্যাকটিস করে, এই তত্ত্বগুলোর উপর রিসার্চ করে, এই তত্ত্বগুলোর উপর গড়াগড়ি খায়, এই তত্ত্বগুলা নিয়ে যে সে নিচে কাঁথা বালিশের নিচে নিয়ে শুয়ে থাকে, এই তত্ত্বগুলোর উপরে যারা জীবিকা নির্বাহ করে, অন্ন যোগায়, তারা কি এই তত্ত্বগুলাকে অস্বীকার করতে পারবে? এই সিস্টেম যে অকার্যকর, এই অর্থনৈতিক সিস্টেম যে অপ্রয়োজনীয় তত্ত্ব সমীকরণে ভর্তি, তা এই কথাগুলো যদি তারা স্বীকার করে, তাদের তো আর ভাত দেওয়ার মানে মানুষ থাকবে না। ভাত দেবার পারস না, ভাতার হইবার চাস, ওদেরকেও ভাত দিতে পারবে না। ওদেরও তখন আর ভাত আর থাকবে না আরকি। তো এই তত্ত্বগুলো যারা আজকে একাডেমিশিয়ান, প্রচলিত অর্থনীতি চর্চাকারীরা যারা রয়েছে, তাদেরকে তুমি যদি বলো যে এই অর্থনীতির তত্ত্বগুলো খুব ভুল, ফালতু, এরা একদম মানতে চাইবে না আরকি। এটা মানা মানে স্বাভাবিকভাবেই কঠিন আরকি। এটা তারপরে হচ্ছে কি, এটা মানে একটা আশার ব্যাপার আছে যে সারা দুনিয়াতেই কিন্তু কিছু মানুষ জিনিসগুলো বুঝতে পেরেছে। কিছু মহৎ প্রাণ ছাত্র, শিক্ষক, বিপ্লবী কিছু মানুষজন আছে। তারা সিস্টেমের বিরুদ্ধে কিন্তু আস্তে, আস্তে কথা বলা শুরু করেছে। এই যে আমরা এই যে লাস্ট কয়েকটা পর্ব করলাম। কয়েকটা পর্ব আমরা হয়তোবা তেমন কিছু জানি না। কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে there is a serious problem in the current system. এইটা আমাদের বোঝার মতো একটু হলেও বুদ্ধি হয়েছে আরকি। তো এইটা তো আমরা এখন বললেও আমাদের কথা তো আর কেউ শুনবে না, বা আমাদের দেশে এই কাজগুলা চিন্তা করার মতো সাহস কারোর হবে না। কিন্তু ইউরোপের কিছু, কিছু দেশে তোমার পাইলট আকারে নতুন, নতুন চিন্তাগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। এই জিডিপির পাশাপাশিও কিন্তু দেখবা, তুমি এখন যদি পেপার পত্রিকা দেখো, একদম ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সবাই ডিফারেন্ট কাইন্ড অফ ইনডেক্স নিয়ে তারা কাজ করছে। আমি তো একটা নাম বলি, জেনুইন প্রগ্রেস ইন্ডিকেটর, জিপিআই যেটা বলি। তারপর একটা ভেরি পপুলার হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স, এইচডিআই যেটা বলি। যে অনেকগুলো ইন্ডিকেটর আছে যে কি পরিমাণ ডেভেলপমেন্ট, সেটা মেয়েদের শিক্ষা হতে পারে, স্যানিটেশন, টয়লেট, এটা সেটা সব মিলিয়ে। তারপরে হিউম্যান পভার্টি ইনডেক্স আছে। তারপরে এই যে দেখবা আমাদের পাশের দেশে একটা আছে ভুটান, ওরাও হ্যাপিনেস নিয়ে কাজ করে, গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস। তারপরে some countries working on sustainable economic welfare. There are some countries who actually think about Happy Planet Index, and some organization also practice green GDP, median income,
কিংবা ওয়েলবিং ইনডেক্স এরকম নানা ধরনের তোমার ইনক্লুসিভ বেশ কিছু ইন্ডিকেটর লাস্ট 10 ইয়ার্সে আসতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কি, বিশেষ করে নতুন যুগের যারা ছাত্রছাত্রী ইকোনমিক্সটা পড়তে যাচ্ছে তারা বুঝতে পারছে যে যেই জিনিস আমি পড়ি এইটার সাথে থিওরির সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই বুড়া লোকরা যারা আজকে এগুলা পড়ায়, প্রফেসর সাহেবরা অমুক তমুক, এরা তারা আজকে থেকে 150-200 বছর আগের লোকজন যা বলে গেছে এগুলা দিয়েই পড়ে, এগুলা নিয়ে গড়াগড়ি খায়, এগুলা নিয়েই তোমার চিল্লাফাল্লা করে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কথা বলে, যে কথাগুলো দেখবে তুমি বাংলাদেশে ওই যে বাজেট হোক, এটা হোক, সেটা হোক, বিভিন্ন লোকজন তোমার এসে কথা বলা শুরু করে আরকি। এবং তুমি দেখবা যে এই কথাগুলো এত অন্তঃসার শূন্য যে তুমি এই কথাটাকেই ডান দিকে ঘুরাইতে পারবা, বাম দিকে ঘুরাইতে পারবা। এবং সবচেয়ে বেশি ঘুরায় ওরা নিজেরা। উনারা যেটা মনে করে যে এইটা বললে উনাদের কিছু পারপাস সার্ভ হবে অথবা সাম গ্রুপ অফ পিপল উইল বি সার্ভড, তারা ওইভাবে কথা বলে। সারা দুনিয়া জুড়ে এটা করে আরকি।